ফেসবুক বেয়াদবি শুরু করছে তোমাদের গ্রুপে। ঢুকতে যায়, দেখো ঢুকি, এই যে চলে যায়, দেখছো তোমাদের গ্রুপে কি হয়, ঢুকি আর চলে যায়। ফেসবুক অনেক খারাপ। দেখো এসছে টাইটানিয়াম, প্লাটিনাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকতুহু। কেমন আছো সবাই? আমরা কোথায় ছিলাম? আমাদের একটু আমাকে একটু বলো তো, আমরা কোথায় ছিলাম? আমরা কি দাম প্রভাব শেষ করেছিলাম? বিকল্পন প্রভাব শুরু করেছিলাম। আচ্ছা, বিকল্পন প্রভাবে আমরা হিগস আর স্লাস্কির বিকল্পন প্রভাব আলাদা করে মনে হয় করি নাই, তাই না? হিগসের বিকল্পন প্রভাব আর হলো স্লাটাস্কির বিকল্পন প্রভাব, দুইটা আমরা আজকে খুব সুন্দর করে দেখব এবং এই বিকল্পন প্রভাব থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় আমরা সেটাও দেখব। ওকে, তাহলে হিগসের বিকল্পন প্রভাব আর হলো স্লাটাস্কির বিকল্পন প্রভাব। তো প্রথমে আমরা দেখতে চাই যে হিগসের বিকল্পন প্রভাবের বিষয়টা কি। দেখো হিগস কি বলেছেন বিকল্পন প্রভাব সম্পর্কে। এই পরিবর্তক প্রভাব বা বিকল্পন প্রভাব হলো পরস্পর সম্পর্কিত দুইটা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে উভয় দ্রব্যের ভোগের উপর যে প্রভাব সৃষ্টি হয় সেটাকে বলা হয় বিকল্পন প্রভাব। এটা অঙ্কন করার জন্য পরিবর্তিত বাজেট রেখার সমান্তরাল করে দাম পরিবর্তনের ফলে যে বাজেট রেখা পরিবর্তিত হয় সেই বাজেট রেখার সমান্তরাল করে আর একটা রেখা অঙ্কন করতে হয় যে রেখাটা মূল বাজেট রেখাকে টাচ করে। তো সেই অবস্থায় আমরা যে প্রভাবটা পাই সেটাই হলো বিকল্পন প্রভাব বা পরিবর্তক প্রভাব। ওকে, তাহলে আমরা হিগসের বিকল্পন প্রভাব নিয়ে আজকে কথা বলবো। হিগসের বিকল্পন, প্রশ্ন হলো হিগসের বিকল্পন প্রভাব, হিগসের বিকল্পন প্রভাব ব্যাখ্যা করো। হিগসের বিকল্পন প্রভাব, হিগসের বিকল্পন প্রভাব ব্যাখ্যা করো। হিগসের বিকল্পন প্রভাব ব্যাখ্যা করো। কি আছে? হিগসের বিকল্পন প্রভাব ব্যাখ্যা করো। তো হিগসের বিকল্পন প্রভাবটা কি? হিগস আসলে বিকল্পন প্রভাব নিয়ে কি বলেছেন, এই বিকল্পন প্রভাব নিয়ে? হিগস দেখো, জে.আর. হিগস, অর্থনীতিবিদ জে.আর. হিগস, উনি বলেছেন যে দুইটা বিকল্প দ্রব্যের মধ্যে, খুব ভালো করে খেয়াল করবা, উনি বলেছেন দুইটা বিকল্প দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম স্থির থেকে যদি অন্যটার দাম বাড়ে বা কমে তাহলে ভোক্তা ওই যে দ্রব্যের দাম বাড়ে সেই দ্রব্য কম ভোগ করে যেটার দাম স্থির আছে সেটা বেশি ভোগ করবে, যেহেতু বিকল্প দ্রব্য। আবার যদি ওই দ্রব্যের দাম কমে তাহলে ভোক্তা যেটার দাম স্থির আছে এটা কম ভোগ করে যেটার দাম কমেছে ওইটা বেশি ভোগ করবে। এই ক্ষেত্রে তিনি বলেছেন ভোক্তার মোট উপযোগের কোনো পরিবর্তন হবে না। হিগসের মতে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তন হলে ভারসাম্যের পরিবর্তন হবে, ভোগের পরিবর্তন হবে, বাট এখানে উপযোগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভোক্তা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করবে। তার মানে যে বিকল্পন প্রভাবের ক্ষেত্রে নিরপেক্ষ রেখার কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র একই নিরপেক্ষ রেখায় বিন্দুর পরিবর্তন করে বিকল্পন প্রভাবকে ব্যাখ্যা করা হয়, সেটি হলো হিগসের বিকল্পন প্রভাব। তার মানে জে.আর. হিগসের বিকল্পন প্রভাবে শুধুমাত্র বিন্দুর পরিবর্তন হবে, রেখার কোনো উপযোগ রেখার বা নিরপেক্ষ রেখার কোনো পরিবর্তন হবে না। নিরপেক্ষ রেখা একই থাকবে। আর নিরপেক্ষ রেখা এক থাকা মানে কি সবাই আমরা জানি, যে একই নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে মোট উপযোগের পরিমাণ স্থির ও সমান থাকে। এটাই হলো হিগসের বিকল্পন প্রভাব। আমরা করলে বুঝতে পারবো। আমরা দাম কমার ক্ষেত্রেও দেখাবো,
দাম বাড়ার ক্ষেত্রেও দেখাবো, দুইটার ক্ষেত্রে হিগসের বিকল্পন প্রভাব দেখাবো। ওকে, থ্যাংক ইউ। এইটা আমরা একটা দাম কমার ক্ষেত্রে দেখাবো, একটা দাম বাড়ার ক্ষেত্রে দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথমটা দাম কমার ক্ষেত্রে দেখাবো। এটা হলো ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। তাহলে এইটা হলো মনে রাখবা প্রাথমিক বাজেট রেখা। দাম কমাইলে প্রথমে বাজেট রেখা এইদিকে কম, এইদিকে বেশি দিবা। এটা ধরো এবি বাজেট রেখা, এবি বাজেট রেখা। এইটা হলো দাম মনে করো কমলে, এক্স দ্রব্যের দাম কমলে বাজেট রেখা ডান দিকে গিয়ে এবি ওয়ান হবে। ঠিক আছে, খেয়াল করবা। এই বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। এখানে একটা ভারসাম্য দিব আমরা, ভারসাম্য ধরো এখানে দিলাম, এই যে এই বিন্দুতে আমরা একটা ভারসাম্য দিলাম, এখানে এই বিন্দু। তারপরে হলো এটা এক্স ওয়ান, আর এখানে আর একটা ভারসাম্য হলো ধরেন, ধরো এটা হলো এফ বিন্দু, এটা হলো এক্স টু, এটা কত এক্স টু। তাহলে এক্স ওয়ান, এক্স ওয়ান, এক্স টু। তাহলে আমরা কি পেলাম? এই বিন্দু এফ বিন্দু, দুটো বিন্দু পেয়েছি। এই বিন্দু একটা আর এফ বিন্দু একটা। এবার এইটা কি আসলে সঠিক? না স্যার, এটা ভুল। এই ভুলটা আমরা সবাই করে থাকি ম্যাক্সিমাম সময়, বিকল্পন প্রভাবের সময় ভুলটা করে থাকি। অতএব বিকল্পন প্রভাব করার সময় কোনোভাবেই এই ভারসাম্য দেওয়া যাবে না। এই যে এইটা দেওয়া যাবে না, মনে রাখতে হবে, এইটা দেওয়া যাবে না। এইটা কেন দেওয়া যাবে না? কারণ এইটা হলো দাম প্রভাবের চিত্র। যদি আমরা দামের পরিবর্তন করি, যেমন এইটা ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু, ঠিক আছে, এ বি বাজেট রেখা, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। এক্স দ্রব্যের দাম কমলে বাজেট রেখা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হলো। এখন যদি এইখানে ভারসাম্য দেখায়, সেটা হবে হলো দাম প্রভাব। তাহলে এখানে ভারসাম্য দেখানো যাবে না। ভারসাম্য কোথায় দেখাতে হবে? এই আমরা কি করব, এই এ বি ওয়ানের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে একটা সিডি রেখা অঙ্কন করবো। এই সিডি রেখা অঙ্কন করলাম, এটা হলো সিডি রেখা। এই সিডি রেখা মূল বাজেট রেখাকে এই বিন্দুতে ছেদ করছে, এটা হলো এফ বিন্দু, তো এইটা হলো এক্স টু। তো এখন কথা হলো এই দুইটা বিন্দু মিলিয়ে একটাই উপযোগ রেখা হবে, এটা হলো আইসি রেখা। ব্যাস, ওকে, একটাই উপযোগ রেখা হবে। তাহলে হিগসের বিকল্পন প্রভাব চিত্রের নাম আমি বোঝাবো, ক্লিয়ার করব। তোমরা চিত্রের জন্য কিন্তু নাম্বার কম পাও, মনে রাখো। হিগসের বিকল্পন প্রভাব, হিগসের বিকল্পন প্রভাব দাম কমার ক্ষেত্রে, বাস, হিগসের বিকল্পন প্রভাব দাম কমার ক্ষেত্রে। স্যার, পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম আর পূর্ণ প্রতিযোগিতা কি একই জিনিস? জি স্যার, একই জিনিস। বোঝাবো, এটা ওয়েট করো। ওয়াই এক্স, এইটা দেখো, এই যে খেয়াল করবো আমাকে, এইটা আমরা এদিক থেকে দিলাম, এখানে কম, এদিকে বেশি। তোমার এক্স দ্রব্য, এটা হলো এ বি, এ বি। তার মানে এখানে এক্স দ্রব্যের দাম কম বোঝাই যাচ্ছে। কেন এক্স দ্রব্যের দাম কম বোঝা যাচ্ছে? এই কারণে যে এই এক্স দ্রব্য বেশি ভোগ করা যায়, ওয়াই দ্রব্য কম ভোগ করা যায়, তাহলে এক্স দ্রব্যের দাম বেশি। এবং সেটা আমরা এখানেও বোঝাবো। এই প্রথম ভারসাম্য বিন্দু দিয়ে এই বিন্দু দিব, এটা হলো এক্স ওয়ান। অর্থাৎ এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম। আমরা বোঝাচ্ছি যে এক্স দ্রব্যের দামটা বেশি, অর্থাৎ এইটা কম আর কি। এটা হলো দাম কমার ক্ষেত্রে, এইটা হলো দাম বাড়ার ক্ষেত্রে। দাম কমার ক্ষেত্রে যখন করবা তখন রেখাটা খাড়া দিবা, আর দাম বাড়ার ক্ষেত্রে যখন দিবা তখন রেখাটা খাড়া দিবা না, রেখাটা তখন স্থিতিস্থাপক অনেকটা দিবা। তাহলে এখানে এই এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, এক্স ও ওয়াই দুটা বিকল্প দ্রব্য। এখানে এই বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যের দাম কম, এই জন্য এক্স দ্রব্য বেশি ভোগ করা যায়, ওয়াই দ্রব্যের দাম বেশি, এই জন্য ওয়াই দ্রব্য কম ভোগ করা যায়। তাহলে এ বি বাজেট রেখার
এই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য ধরলে এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান, তাহলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম। এমত অবস্থায় কি হবে, ভোক্তা এক্স দ্রব্য বেশি ভোগ করবে, ওয়াই দ্রব্য কম ভোগ করবে। তো এক্স দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে এক্স দ্রব্যের দাম বাড়লে কি হবে, এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বাম দিকে আসবে, যে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বাম দিকে আসবে, এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বাম দিকে আসবে, যে বাম দিকে আসলো। এখন এই যে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা যে বাম দিকে এসছে, এখন আমরা বিকল্পন প্রভাব যদি দেখাতে চাই তাহলে এই যেমন এখানে আমরা অভ্যন্তরে বাজেট টাকা সমান্তরাল করেছি, আর এইটাও বামে আসছে, তাহলে এইটার তো বামে সমান্তরাল করা যাবে না। কেন? আমাদের সমান্তরাল করার সিস্টেম হলো মূল বাজেট টাকাকে সেট করতে হবে। যেমন এইটা বামে আসছিল, এই এ বি ওয়ানের সমান্তরাল করে সিডি রেখা আঁকছি। কেন আঁকছি? কারণ এটা মূল বাজেট টাকাকে সেট করছে। ঠিক একইভাবে এইটার সমান্তরাল করে বামের কোনো সুযোগ নাই, ডান পাশে আঁকবো, এমনভাবে আঁকবো যেটা এ বিকে সেট করবে। তাহলে ওকে আঁকো, এ বিকে সেট করার জন্য খুব সুন্দর করে সমান্তরাল করে আঁকো। এইটা সিডি হলো, এটা সিডি দাও, এটা সিডি, বাস এইটা সিডি দাও। ওকে, সিডি রেখা এই বাজেট টাকাকে এই জায়গাতে সেট করেছে এখানে, বাস এখানে একটা বিন্দু পাইলা, এখানে বি ওয়ানটা এখানে দাও, এইটা পেয়েছো এক্স টু, বাস। এখন এই যে এফ বিন্দু পেয়েছো, এই এফ বিন্দু আর ই বিন্দু মিলিয়ে আইসি হবে। এইটাই হলো এক্স এর বিকল্পন প্রভাব, বাস। ওকে, চিত্রের নাম হিগসের বিকল্পন প্রভাব, হিগসের বিকল্পন প্রভাব, বাস। ওকে, দাম বাড়ার ক্ষেত্রে, বাস, দাম বাড়ার ক্ষেত্রে হিগসের বিকল্পন প্রভাব দাম বাড়ার ক্ষেত্রে। ওকে, হিগসের বিকল্পন প্রভাব দাম বাড়ার ক্ষেত্রে। চিত্র বুঝতে পারলে অনেক সহজ হয়ে যাবে, চিত্র না বুঝতে পারলে কঠিন। আর চিত্র, অনেকের চিত্র আঁকা খুব ভালো হয় না, তোমাদের চিত্র আঁকা ভালো না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, খেয়াল করে দেখো চিত্রে চিত্রের ব্যাখ্যা দিচ্ছি আমি, কেমন? খুব ভালো করে খেয়াল করবে। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে উপস্থাপন করা হয়েছে বা দেখানো হয়েছে। এক্স এবং ওয়াই দুইটা বিকল্প বা পরিবর্তক দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। যেহেতু ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেশি, এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স দ্রব্যের দাম বেশি। এই কারণে এক্স দ্রব্যের দাম হ্রাস করা হলো। এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হলো। বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি ওয়ানের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এ বিকে
এফ বিন্দুতে ছেদ করেছে, ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হয়েছে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হয়েছে। ই বিন্দু এফ বিন্দু যোগ করে আইসি রেখা অঙ্কন করা হয়েছে, অর্থাৎ হিক্সের মতে এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিকল্প দ্রব্য ওয়াই ভোগের পরিমাণ হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে তিনি মনে করছেন মোট উপযোগের কোনো পরিবর্তন হয়নি, তাই আইসি রেখাও অপরিবর্তিত রয়েছে, কেবলমাত্র ভারসাম্য বিন্দুর পরিবর্তন হয়েছে। এটি হলো হিক্সের বিকল্পন প্রভাব। এখানে বিকল্পন প্রভাব হলো এক্স ওয়ান এক্স টু, এক্স দ্রব্যের ক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু। ওকে, থ্যাংক ইউ স্যার। চিত্র মনে রাখার সহজ উপায় কি? বেশি বেশি করে আঁকতে হবে, তাহলে চিত্র মনে হবে। এটা মুখস্থ বিষয় না, চিত্র মনে রাখার উপায় হলো বেশি বেশি করে আঁকতে হবে আর বর্ণনা লিখতে হবে ভালো করে। 2 নম্বর চিত্রে ব্যাখ্যা দিচ্ছি। দেখো, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে উপস্থাপন করা হয়েছে বা নির্দেশ করা হয়েছে। এক্স ও ওয়াই দুটা বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ অনেক বেশি, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স দ্রব্যের দাম কম, তাই ভোক্তা এক্স দ্রব্যের দাম বৃদ্ধি করবে। এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পেলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে এ বি ওয়ান হবে, যে এ বি ওয়ান হবে। তো এ বি বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি ওয়ানের সমান্তরাল করে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এ বিকে এফ বিন্দুতে সেট করেছে, ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হয়েছে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হয়েছে। এই যে এক্স দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হলো, এটাই হলো বিকল্পন প্রভাব। বাস, এই ক্ষেত্রে ই বিন্দু এবং এফ বিন্দু একই নিরপেক্ষ রেখা অবস্থান করছে। হিক্সের মতে এক্ষেত্রে উপযোগের কোনো পরিবর্তন হবে না, উপযোগ স্থির থাকবে। এর জন্য এফ এবং জি বিন্দুতে একই নিরপেক্ষ রেখা অবস্থান করছে। ওকে, একইভাবে আমি তোমাদের আরেকটা কৌশল নিব। এখানে আমি আঁকতে চাই সেকেন্ড কোশ্চেন প্রশ্ন, হিক্সের বিকল্পন প্রভাব থেকে। ডান পাশে এটা মুছে দিচ্ছি। এক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদা রেখা অঙ্কন করো। প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, হিক্সের একবারই কমপ্লিট করে যায় হিক্স। তাহলে হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তো ওকে, হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। দুইটা দিয়ে করা লাগবে না, যে কোনো একটা দিয়ে করবো, অর্থাৎ হয় দাম কমা অথবা দাম বাড়া। তো হিক্সের বিকল্পন প্রভাব থেকে আমরা চাহিদা রেখা আঁকবো। তো এইখানে আমি মুছে দিচ্ছি এটা, হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন। থ্যাংক ইউ। তাহলে এইটা হলো ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। ওকে, বাস, তাহলে এইটা হলো এক্স ডি। বাঁকা হয়েছে না? বাঁকা হইস না, আমরা অনেক কষ্ট করে আঁকার চেষ্টা করি, এরপরে বাঁকা হলে কষ্ট লাগে। এটাও বাঁকা হয়েছে, বাঁকা হলে কষ্ট লাগে। এক্স ডি পি এক্স, এক্স দ্রব্যের দাম আর হলো এক্স দ্রব্যের চাহিদা। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে কি কি দিতে হবে? হিক্সের বিকল্পন প্রভাব এটা দিবা। হিক্সের বইয়ের মধ্যে তো অ্যান্সার সুন্দর করে আছে। হিক্সের বিকল্পন প্রভাব, বিকল্পন প্রভাবের বেসিকটা বলবা। তাহলে চাহিদা রেখা, বাস, এই হিক্সের বিকল্পন প্রভাব আর হলো চাহিদা রেখা ডেফিনেশন দিবা। হিক্সের বিকল্পন প্রভাব আর হলো চাহিদা রেখা। ওকে, এবার আমরা হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করব। হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা আঁকলে কি হবে সবাই জানো। দেখো, এখানে আমরা এই প্রথমে ই বিন্দু বরাবর, দেখো এ বি হলো প্রাথমিক বাজেট রেখা ছিল, ই বিন্দু বরাবর আমরা কার চাহিদা রেখা আঁকছি? এক্সের, মনে রাখবে এক্সের, ভূমি অক্ষের সবসময়। তাহলে এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কি? কম।
দেখো এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম ছিল, তাহলে এক্স দ্রব্যের চাহিদাও কম হবে ডেফিনেটলি। এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, কেন কম? কারণ তার দাম বেশি। এক্স দ্রব্য কেন কম ভোগ করছে এখানে? কারণ তার দাম বেশি, এই জন্য এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম। এক্স জি ওয়ান দাম বেশি, PX1 দাম বেশি। স্যার এই বেশি কতটুকু, মাপ নেওয়া লাগবে কি না? না, তুমি চাইলে আর একটু বড়ও নিতে পারো, আর একটু ছোটও নিতে পারো, সমস্যা নেই। অর্থাৎ অ্যাকুরেট কাটা কাটা মাপ নেওয়া লাগবে না। তারপরে হলো এইখানে এক্স দ্রব্যের দেখো দাম কমলে, এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডানে গেছে, তাহলে এক্স দ্রব্যের দাম কমলে দাম, ওই দেখছো রেখা কি হলো, দেখো চিন্তা করো। তো সর্বনাশ করে ফেলছিস। দেখো এক্স দ্রব্যের দাম কমবে, ঠিক আছে? এক্স দ্রব্যের দাম কমলো, এই যে PX2 হলো, এক্স দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে, XG2 হবে। তাহলে এক্স দ্রব্যের দাম কমে PX1 থেকে PX2 হলে এক্স দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়ে XG1 থেকে XG2 হবে, এবং এটা ই প্রাইম থেকে এফ প্রাইম হবে। তাহলে এইটাই হলো ডিডি, চাহিদা রেখা। কার চাহিদা রেখা? এক্স দ্রব্যের চাহিদা রেখা। তাহলে হিক্সের বিকল্পন প্রভাব থেকে প্রাপ্ত চাহিদা রেখা, চিত্রের নাম দিবা, চিত্রের নাম হিক্সের বিকল্পন প্রভাব থেকে, হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা প্রাপ্তি, চাহিদা রেখা প্রাপ্তি, হিক্সের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা প্রাপ্তি। মাইক্রো থেকে ম্যাথ বেশি তো ভালো লাগবেই, মাইক্রো তো কঠিন সাবজেক্ট সবাই জানে, মাইক্রোকে বেশি ভালো লাগাইতে হবে, মাইক্রোটা বেশি ভালো লাগাতে হবে। ম্যাথ তো ভালো লাগার সাবজেক্টই। মাইক্রো বেশি বেশি করে প্র্যাকটিস করো, চিত্র বেশি বেশি করে আঁকো, বর্ণনা দাও, ভিতরে ঢুকে যাও, দেখবে অনেক ভালো লাগবে, ঠিক আছে? সহজ করে চিন্তা করা শিখলেই ভালো লাগবে, কঠিন করে চিন্তা করা শিখলেই ভালো লাগবে না। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। চিত্রে এক্স এবং ওয়াই দুইটা বিকল্প দ্রব্য। নিচের অংশে ভূমি অক্ষে বিকল্প দ্রব্য অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা এবং লম্ব অক্ষে এক্স দ্রব্যের দামকে উপস্থাপন করা হয়েছে। এখানে এক্স ও ওয়াই দ্রব্যের মধ্যে এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করা হচ্ছে। এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। এই রেখার ই বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1 এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। যেহেতু এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স দ্রব্যের দাম বেশি। তাই চিত্রের নিচের অংশে এই বিন্দু বরাবর ই প্রাইম বিন্দুতে এক্স এর দাম বেশি ধরা হয়েছে, অর্থাৎ PX1 এবং চাহিদা OXG1 যা OX1 এর সমান। এমন অবস্থায় এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে স্থানান্তরিত হয়ে AB1 হলো। বিকল্পন প্রভাব দেখানোর জন্য, হিক্সের বিকল্পন প্রভাব দেখানোর জন্য AB1 এর সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এবিকে এফ বিন্দুতে সেট করেছে, ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হয়েছে। এফ বিন্দুতে আইসি রেখা অর্থাৎ ই এবং এফ বিন্দুতে একই আইসি রেখা অবস্থান করেছে, যা হিক্সের বিকল্পন প্রভাব প্রমাণ করে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1 থেকে বৃদ্ধি পেয়ে OX2 হয়েছে। তো এফ বিন্দু বরাবর চিত্রের নিচের অংশে প্রাইম বিন্দুতে
দাম কমে px1 থেকে px2 হলে এক্স ধ্রুবের চাহিদা বৃদ্ধি পেয়ে OXD1 থেকে OXD2 হয়েছে। চিত্রে ই প্রাইম এ প্রাইম বিন্দু যোগ করে যে রেখা অঙ্কন করা হয়েছে তাই হলো হিক্সের বিকল্পন প্রভাব থেকে প্রাপ্ত চাহিদা রেখা ভ্যানিশ। আর একবার ব্যাখ্যা দিব। চিত্রে উপরের অংশে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে দেখানো হয়েছে। নিচের অংশে ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদা, লম্ব অক্ষে এক্স দ্রব্যের দামকে দেখানো হয়েছে। যেহেতু হিক্সের বিকল্পন প্রভাবে ভূমি ও লম্ব অক্ষে দুইটি দ্রব্যকে দেখানো হয়েছে, যে কোনো একটি দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে হবে। আমরা এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করছি, ভূমি অক্ষে নির্দেশিত এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করা হচ্ছে। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1। যেহেতু এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেশি। তো এক্স দ্রব্য ভোগের পরিমাণ যেহেতু কম, তাই ই বিন্দু বরাবর নিচের অংশে ই প্রাইম বিন্দুতে এক্সের দাম বেশি px1, তাই তার চাহিদাও বেশি কম হবে OXD1। এমত অবস্থায় এক্স দ্রব্যের দাম কমলে বা কমানো হলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে AB1 হবে। হিক্সের বিকল্পন প্রভাব দেখানোর জন্য AB1 এর সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এবিকে এফ বিন্দুতে সেট করেছে এবং এফ বিন্দু এবং ই বিন্দু উভয় বিন্দু দিয়ে আইসি রেখা গিয়েছে, অর্থাৎ এখানে উপযোগের কোনো পরিবর্তন হয়নি, যা হিক্সের মূল শর্ত ছিল। তো এফ বিন্দু বরাবর নিচের অংশে এফ প্রাইম বিন্দুতে এক্স দ্রব্যের দাম কমে px1 থেকে px2 হলে এক্স দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়ে xg1 থেকে xg2 হয়েছে। তো এই ই প্রাইম এফ প্রাইম বিন্দু যোগ করে যে চাহিদা রেখা বা ডিডি রেখা অঙ্কন করা হয়েছে সেটি হলো হিক্সের বিকল্পন প্রভাব থেকে প্রাপ্ত চাহিদা রেখা। নো টেনশন, নো রিস্ক, চিন্তা করতে হবে বেসিকে ঢুকে, তারপরে চিত্র ব্যাখ্যা দিতে হবে। সারাদিন মুখস্থ করলে চিত্র ব্যাখ্যা থাকবে না। স্যার কি বলেছেন? সুমাইয়া আক্তার তমা স্যার সমাকলনের 2015 সালের 12 নম্বর একটা প্রশ্নের ক্ষয়ের উত্তর আপনার বইয়ে নাই। এই প্রশ্নের উত্তর যদি বুঝে দিতেন। নিম্নের অপেক্ষক দ্বয়ের মধ্যবর্তী ক্ষেত্রফল বের করো। এক্সের এক্স যখন এর মান 1 থেকে 4-এর মধ্যে, y1 সমান 7 - x, y2 সমান, এটা কি 7 কলেজ নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়, কোনটা? এটা কি 7 কলেজ নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়, কোনটাতে আছে আমাকে একটু বলবে? এটা কি 7 কলেজে আছে না জাতীয় বিশ্ববিদ্যালয়? সাত কলেজ নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়? তুমি একটু আমাকে, সুমাইয়া আক্তার তমা, তুমি একটু আমাকে মেসেঞ্জারে নক করে দিয়ে দিও। হ্যাঁ, মেসেঞ্জারে নক করে দিয়ে দিও, আমি দেখবো নি কোনটা নতুন এডিশনে আছে কিনা, অথবা কোন কারণে নাই। নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণে হয়তো নাই। ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে হয়তো কোনো কারণ আছে, এই কারণে নাই। আর যদি ঠিক আছে, আর যদি অন্য কোনো কারণে ভুল কোশ্চেনের কারণে কোনো জায়গায় না থাকে সেটাও আমি বলে দেবো, নো প্রবলেম। আমার মেসেঞ্জারে দিয়ে দিও। ওকে, ঠিক আছে, তো আমার মেসেঞ্জারে দিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার যাও, সামনে আগাও। স্লাটাস্কির বিকল্পন প্রভাব। আলহামদুলিল্লাহ, স্লাটাস্কির বিকল্পন প্রভাব। স্লাটাস্কির বিকল্পন প্রভাব কি আছে? স্লাটাস্কির বিকল্পন প্রভাব আমরা বলি স্প্লাস্কির বিকল্পন প্রভাব। উচ্চারণটা হয়
স্লাস্কির বিকল্পন প্রভাব। তো স্লাস্কির বিকল্পন প্রভাব কিভাবে করবা? স্লাস্কি কি বলছেন বিকল্পন প্রভাব নিয়ে? হিগসের বিপরীত কথা বলেছেন। হিগস বলেছেন যে এক্ষেত্রে উপযোগের কোনো পরিবর্তন হয় না। স্লাস্কি বলেছেন নো, যখন কোনো একটা দ্রব্যের দুইটা বিকল্প দ্রব্যের মধ্যে এক্স ওয়াই দুইটা বিকল্প দ্রব্যের মধ্যে যখন একটা দ্রব্যের দাম কমে এবং অন্য দ্রব্যের দাম স্থির থাকে, তাহলে যে দ্রব্যের দাম কমলো আগের অর্থ দিয়ে ভোক্তা আগের চেয়ে সেই দ্রব্য বেশি পরিমাণে ভোগ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তার উপযোগ বেড়ে যাবে। যেহেতু অন্য দ্রব্যের দাম বাড়ে না, স্থির আছে, সেই ক্ষেত্রে অবশ্যই ভোক্তা দাম কমার ফলে সে বেশি উপযোগ লাভ করবে। আবার তিনি বলেছেন যে কোনো একটি দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে ভোক্তা ওই দ্রব্যের ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ আগের অর্থ দিয়ে সে ওই দ্রব্য আগের সমপরিমাণ ক্রয় করতে পারবে না। এই ক্ষেত্রে কি হবে? তার কল্যাণ ক্ষতিগ্রস্ত হবে, উপযোগ কমে যাবে আগের চেয়ে, দাম বাড়ার ফলে উপযোগ কমে যাবে। তাহলে উপযোগ যদি কমে তাহলে কি একই নিরপেক্ষ রেখায় থাকবে? তাহলে প্রথমটাতে আমরা বলেছি যে এক্স দ্রব্যের যে কোনো একটা দ্রব্যের দাম কমলে তাহলে উপযোগের পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে উপযোগের পরিমাণ বাড়লে নিরপেক্ষ রেখা পরিবর্তন হবে। আবার বলেছি যে দাম বাড়লে উপযোগের পরিমাণ কমে, দাম কমলে উপযোগের পরিমাণ যেমন বাড়ে, দাম বাড়লে তো উপযোগের পরিমাণ কমে, যে দ্রব্যেরই হোক না কেন। তো সেই ক্ষেত্রে উপযোগ রেখা এক কখনোই হবে না। কে বলেছেন? স্লারস্কি। তিনি বলেছেন উপযোগ রেখা ভিন্ন ভিন্ন হবে, নিরপেক্ষ রেখা ভিন্ন ভিন্ন হবে, বাকি সব বিষয় এক, শুধু নিরপেক্ষ রেখা ভিন্ন ভিন্ন হবে। ওকে, তাহলে আমরা স্লারস্কির বিকল্পন প্রভাব দেখছি দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। ওকে, ওকে, ওয়াই এক্স খাড়া রেখা দিবা। প্রথম রেখাটা খাড়া হবে, তারপরে হলো এখানে একটা ভারসাম্য দিবা। এটা তুমি ভারসাম্য আগেই দিতে পারবা, সমস্যা নেই। এই বিন্দু IC1, ঠিক আছে, IC1 দিয়ে দিলা, ঠিক আছে। ওকে, এখানে IC1 IC2 আগেই দিয়ে দিতে পারো, বাট আগেরটাই সেটা করা যাবে না, আঁকার পরে দিতে তো বাস এবি। এবার বাজেট টাকার পরিবর্তন করবা। বাজেট টাকা ধরো মনে করো এক্স দ্রব্যের দাম কমে গেল, এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গিয়ে AB1 হলো। AB1-এর সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা আঁকলা। সিডি রেখাটি মূল বাজেট রেখা AB-কে এই এফ বিন্দুতে সেট করলো, ফলে এখানে একটা ভারসাম্য পাইল IC2, অর্থাৎ নিরপেক্ষ রেখা চেঞ্জ হয়ে গেল X2। তাহলে এইটা হলো হিগসের বিকল্পন, স্লারস্কির বিকল্পন প্রভাব চিত্র। সব কিছু এক, শুধুমাত্র নিরপেক্ষ রেখা আলাদা আলাদা হবে। স্লারস্কির বিকল্পন প্রভাব দাম কমার ক্ষেত্রে। তারপরে চিত্র, স্লারস্কির বিকল্পন প্রভাব। স্লারস্কির বিকল্পন প্রভাব দাম বাড়ার ক্ষেত্রে। স্লারস্কির বিকল্পন প্রভাব দাম বাড়ার ক্ষেত্রে। ওকে, নিশান আমি লাইভে আছি, নিশান বুঝতে হবে তো আমি লাইভ আছি ভাই। 10টায় তো ফ্রি হবো না, 11টা লাগবে ফ্রি হইতে, ঠিক আছে। ওকে, তো কালকে দিনে ফোন দিও, কালকে দিনে ফোন দিও, সকালে দিও 10টার দিকে, বুঝলাম।
সিডি রেখা না আঁকলে তো বিকল্পন প্রভাব দেখানো যাবে না। আমরা যদি সিডি রেখা না আঁকি, দেখো, অর্থাৎ এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো, তোমাদের একটু আমি এক্সপ্লেইন করি। দেখো, এই যে দামটা বেড়েছে, এই যে সরি দামটা কমেছে, এক্স দ্রব্যের দামটা কমে যার ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গেল। দেখো, এবি থেকে এবি ওয়ান হলো। তো এই দাম কমার ফলে এখানে দুইটা প্রভাব হবে, কি জানো? দাম কমার ফলে দুই দিক থেকে অ্যাটাক হবে। এক, দাম কমলে কি হয়? ভোক্তার প্রকৃত আয় বেড়ে যায়। সবাই জানো তো, কোনো দ্রব্যের দাম কমলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে। তাহলে ভোক্তার প্রকৃত আয় বাড়লে কি এখানে আয় প্রভাব হবে একটা, যেহেতু প্রকৃত আয় বেড়েছে। আর যেহেতু দ্রব্য দুইটা বিকল্প দ্রব্য, তো বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও তো একটা প্রভাব হবে। দাম যদি এই দ্রব্য দুইটা বিকল্প দ্রব্য না হতো, তাহলে তো একটা দ্রব্যের দাম কমলে ওই দ্রব্য বেশি পরিমাণে ভোগ হতো না, বা দাম যদি না বাড়তো, দাম যদি বাড়তো তাহলে কম পরিমাণে ভোগ হতো না। কেন? যাদের বিকল্প দ্রব্য নাই, যেটা যেমন লবণের কথা বলি, লবণের দাম কমলেও সমস্যা নেই, বাড়লেও সমস্যা নেই। তারপরে লবণের দাম বাড়লেও যা, কমলেও তাই, অর্থাৎ লবণের চাহিদা তো ফিক্সড। কিন্তু এখানে বিকল্প দ্রব্য থাকার ফলে, এক্স আর ওয়াই বিকল্প দ্রব্য হওয়ার ফলেই মূলত দাম কমলে চাহিদা বাড়ে বা দাম বাড়লে চাহিদা কমে। তো এই যে এক্স দ্রব্যের দাম কমার ফলে ভোক্তার প্রকৃত আয় বেড়ে গিয়েছে, ফলে একটা প্রকৃত আয়ের প্রভাব সৃষ্টি হবে, যেটার নাম আয় প্রভাব। আর একটা আছে, যেহেতু দ্রব্য দুটা বিকল্প দ্রব্যের জন্য একটার দাম কমার ফলে ওইটা আগেরটা কম, অর্থাৎ অন্যটা ভোক্তা কম ভোগ করে এটা বেশি ভোগ করতে পারতেছে। তার মানে এই ক্ষেত্রে ভোক্তা পজিটিভ যে থিঙ্কিং করছে, এইটা মূলত বিকল্প দ্রব্য থাকার কারণে করছে। অর্থাৎ অন্যটা যেহেতু দাম স্থির আছে, এই জন্য অন্যটা কম ভোগ করে এই এক্সট্রা বেশি ভোগ করতে পারবে, বিকল্প দ্রব্য আছে বলে। এই জন্য এই দাম কমার ফলে একটা হলো বিকল্পন প্রভাব সৃষ্টি হবে। তো সেই বিকল্পন প্রভাব সৃষ্টি হওয়ার জন্য যে অবস্থাটা, সেটা চিন্তা করতে হবে যে এইটা তো আর এই মূল বাজেট টাকাকে টাচ করে না, এটা আলাদা রাখে, এটা দাম প্রভাব। যেমন একটা কোশ্চেনে আমরা করি না, দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব, অর্থাৎ দাম প্রভাবের মধ্যে দুইটাই আছে। সেই দুইটাকে আমাদের দেখানোর জন্য এই বাম পাশে অভ্যন্তরে একটা সমান্তরাল রেখা করতে হয়। ওই সমান্তরাল রেখা করলে এই মূল বাজেট রেখারে যেখানে সেট করবে ওই বিন্দু বরাবর যে প্রভাবটা পাই, এটা হলো বিকল্পন প্রভাব। বিকল্পন প্রভাবের ক্ষেত্রে পরিবর্তিত বাজেট রেখা সমান্তরাল করে বাজেট রেখা না আঁকলে বিকল্পন প্রভাব দেখানো যাবে না। কারণ তুমি যদি এই রেখায় কোনো প্রভাব দেখাতে চাও, যে কোনো বিন্দুতে, এই AB1 রেখায়, সেটার নাম হবে দাম প্রভাব। তাহলে দাম প্রভাব এই রেখা সমান্তরাল করে অভ্যন্তরে রেখা আঁকলে সেটা বিকল্পন প্রভাব। ওকে, এ একটা গেল। আর একটা হলো, দেখো, প্রথমে দিবা এইদিকে কম এইদিকে বেশি, এইটা হলো AB। এবার এই রেখার এখানে একটা ভারসাম্য দাও। ওকে, নো প্রবলেম। এই বিন্দু IC1, ভারসাম্য দিল IC1, এটা হলো X1। এবার এখানে হলো AB1। ওকে, AB1। তাহলে AB1 এর সমান্তরাল করে কি করবে? সিডি রেখা অঙ্কন করবা। সিডি রেখাটি মূল বাজেট রেখাকে এই জায়গাতে সেট করেছে। এইটা হলো F বিন্দু, IC2। ওকে, তাহলে এই যে আমাদের বিকল্পন প্রভাব, তাহলে এটা দিয়ে দিও। এটা হলো সিডি রেখা। সিডি রেখা মূল বাজেট রেখা এবিকে F বিন্দু সেট করেছে, ফলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস পেয়ে OX1 থেকে OX2 হয়েছে। আগেরটাই সেম, শুধুমাত্র নিরপেক্ষ রেখা ভিন্ন ভিন্ন, আর কিচ্ছু না। অর্থাৎ হিক্সের বিকল্পন প্রভাব, স্ল্যাটস্কির বিকল্পন প্রভাবের মূল পার্থক্য হলো নিরপেক্ষ রেখা আলাদা আলাদা হবে। এই বিন্দু দুইটা ঠিক একই রকম। আগে যেমন একটা যোগ করতাম, একটা দিয়ে, এবার দুইটা দিয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। ওই যে বলে না, পড়াশোনা করতে হবে, নকল আর হবে না।
তোমার সামনে আগে দেখো, চিত্রে বর্ণনা খেয়াল করো। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে দেখানো হয়েছে। চিত্রে এক্স ও ওয়াই দুইটা বিকল্প দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, আইসি ওয়ান প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। ওকে, এমত অবস্থায় এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে বোঝা যায় এক্স দ্রব্যের দাম বেশি, তাই এক্স দ্রব্যের দাম কমলো, ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হলো। বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি ওয়ানের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এ বিকে এফ বিন্দুতে সেট করেছে, ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হয়েছে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হয়েছে। এখানে বিকল্পন প্রভাব হলো এক্স ওয়ান এক্স টু পরিমাণ, ওকে, অর্থাৎ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। স্যার সিডি রেখা না আঁকলে তো বিকল্পন প্রভাবই দেখানো যাবে না, এই জন্য সিডি রেখা অঙ্কন করেছে। ওকে, তারপরে স্যার চিত্রে ভূমি অক্ষে তুমি যদি সিডি রেখা না আঁকো, কি জানি আহমেদ নাইমুল হক ভাই, সিডি রেখা না আঁকলে তো বিকল্পন প্রভাবিত তুমি দাম প্রভাব দেখাতে পারবা, বিকল্পন প্রভাব দেখানো যাবে না। তো সেই বিকল্পন প্রভাব দেখানোর জন্য এক নাম্বার শর্ত হলো যে পরিবর্তিত যে দাম প্রভাবের যে রেখা সেটার সমান্তরাল করে রেখা আঁকতে হবে। ওকে, তাহলে এইটা হলো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে উপস্থাপন করা হয়েছে। চিত্রে এক্স ও ওয়াই দুটি বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, এই রেখার ই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য নির্দেশিত হয়েছে। আইসি ওয়ান নিরপেক্ষ রেখায় ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স দ্রব্যের দাম কম, এই কারণে এক্স দ্রব্যের দাম বেড়ে যাবে। এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হবে এবং এ বি ওয়ান হবে, এ বি ওয়ান হবে। বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি ওয়ানের সমান্তরাল করে চিত্রের ডান পাশে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এ বিকে এফ বিন্দুতে সেট করেছে, ফলে এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হবে। এখানে নিরপেক্ষ রেখাও পরিবর্তিত হয়ে আইসি ওয়ান থেকে আইসি টু হয়েছে। তাহলে এই যেহেতু নিরপেক্ষ রেখা ভিন্ন ভিন্ন হয়েছে, অর্থাৎ এখানে উপযোগের পরিমাণ এক নাই। এখানেও দেখো নিরপেক্ষ রেখা ভিন্ন ভিন্ন হয়েছে, নিরপেক্ষ রেখা ডানে আসছে, এখানে নিরপেক্ষ রেখা বামে গেছে, অর্থাৎ এখানে উপযোগ হ্রাস পেয়েছে, এখানে উপযোগ বৃদ্ধি পেয়েছে। যদি উপযোগ বাড়ে বা কমে তাহলে নিরপেক্ষ রেখা স্থির রাখা সম্ভব নয়। এটাই হলো স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব। ওকে, স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। চাহিদা রেখা অঙ্কন করো। বাস, স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে আমরা একটা চাহিদা রেখা আঁকতে চাই। ঠিক আছে, ওকে, একদম সেম আগের মতোই, ভাল লাগবে, খারাপ লাগবে না। স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা আঁকলে ভূমি অক্ষ লম্ব অক্ষ দাও, ভূমি অক্ষ লম্ব অক্ষ দিয়ে দেন তারপরে কি কাজ করবা, এটা হলো এক্স, এটা হলো পিএক্স, এটা হলো এক্স ডি, বাস। ওকে, এটা হলো ওকে, এটা ই প্রাইম, এটা প্রাইম, ডিডি চাহিদা রেখা, এটা পিএক্স ওয়ান, এটা পিএক্স টু, এক্স ডি ওয়ান, এক্স ডি টু, বাস। ওকে, স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা প্রাপ্তি। যে কোনো একটা ভালোভাবে শিখবেন, দাম কমার ক্ষেত্রে অথবা দাম বাড়ার ক্ষেত্রে। আর একটা পারলে তো আর একটা এমনি পারা যাবে স্যার, একটা পারলে আর একটা এমনিতেই পারা যাবে।
পড়বা পড়বা, বইটা নিয়ে মাঝে মাঝে করে গল্পের বইয়ের মতো করে পড়বা, অনেক কিছু জানতে পারবা। শুধু যেগুলো মানে যে কোশ্চেনগুলো পড়াচ্ছি শুধু এইগুলোই পড়বা না, আশেপাশের কিছু কোশ্চেনও থাকে ওইগুলোও পড়বা। পড়লে কেউ কখনো ঠকে না, বুঝছো? পড়ার মধ্যে একটা শান্তি আছে। পড়বা, জ্ঞান বাড়বে, কখনো পড়লে জ্ঞান কমবে না। হ্যাঁ, 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস লাগবে। স্যার 2 নং চিত্র থেকে কি চিত্র আঁকতে হবে? না, যে কোনো একটা থেকে আঁকলেই হবে, যে কোনো একটা থেকে আঁকলে হবে। ব্যাখ্যা শোনো ভালো করে, ব্যাখ্যা শোনো। চিত্রে উপরের অংশে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে বা ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে দেখানো হয়েছে। নিচের অংশে এক্স দ্রব্যের চাহিদা এবং লম্ব অক্ষে এক্স দ্রব্যের দামকে দেখানো হয়েছে। এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, IC1 প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1 এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। যেহেতু এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স দ্রব্যের দাম বেশি, তাই ই বিন্দু বরাবর ই প্রাইম বিন্দুতে এক্স এর দাম বেশি ধরা হয়েছে PX1 এবং চাহিদা OX1 এর সমান তথা OXG1। এমত অবস্থায় এক্স দ্রব্যের দাম কমলো, ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে AB1 হলো। বিকল্পন প্রভাব দেখানোর জন্য AB1 এর সমান্তরাল করে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখাকে এফ বিন্দুতে সেট করেছে, ফলে নিরপেক্ষ রেখা পরিবর্তিত হয়ে IC1 থেকে IC2 হয়েছে। অর্থাৎ স্ল্যাটস্কির মতে ভোগের পরিবর্তন হলে নিরপেক্ষ রেখাও পরিবর্তিত হয়, যা এফ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে OX1 থেকে OX2 হয়েছে। এক্ষেত্রে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমেছে। এফ বিন্দু বরাবর নিচের অংশে এক্স দ্রব্যের দাম কমে PX2 হলে চাহিদা বৃদ্ধি পেয়ে XG2 হয়। চিত্রের নিচের অংশে ই প্রাইম এফ প্রাইম বিন্দু যোগ করে যে ডিডি রেখা অঙ্কন করা হয়েছে সেটি হলো চাহিদা রেখা। রেখাটি ডান দিকে নিম্নগামী। ওকে, তাহলে আমরা এটা জানলাম। এটা হলো 125 পেজে কি চিত্র আছে ওইটা দেওয়া লাগবে কিনা? 125 পেজে না, এগুলো তোমরা এটা দাম প্রভাব থেকে পরিবর্তক জাস্ট শোনো। সব কোশ্চেন তো আর, কিছু কোশ্চেন দেওয়া লাগে বইয়ের, সব কোশ্চেন তো তোমাদের পড়তে হবে না, ওইটা দেওয়া লাগবে না, ঠিক আছে? ওইটা দেওয়া লাগবে না। ওকে, বুঝতে পেরেছো? সব কোশ্চেন লাগবে না। তো আজকে পর্যন্ত রাখতে চাচ্ছি। মাইক্রো তো বেশি পড়ালে ব্রেনে রাখতে পারবে না, একসাথে বেশি পড়ালে। মাইক্রো আর ম্যাথ তো এক না। তো এই যেটা করাইলাম খুব সুন্দর করে, তাহলে কি কি পড়াইলাম? হিগসের বিকল্পন প্রভাব দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। একই সাথে হিগসের বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আবার স্ল্যাটস্কির বিকল্পন প্রভাব পড়াইছি দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। একই সাথে স্ল্যাটস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন করো। বাস, খুব সুন্দর করে এগুলো ক্লিয়ার করে ফেলবা। থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে পড়ব, দেখা হচ্ছে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। তারপরে প্রমাণ করো যে দাম প্রভাব সমান আয় প্রভাব প্লাস বিকল্পন প্রভাব। তারপরে আমরা আরও পড়ব যে সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, তবে সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এই 3টা কোশ্চেন আগামী ক্লাসে পড়বো আশা করি। তারপরের ক্লাসে আমরা পড়ব আরও আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হলো যে তোমার দুর্বল স্বতঃসিদ্ধ সবল স্বতঃসিদ্ধ, অর্থাৎ যেটাকে আমরা বলি হলো, একটু ওয়েট করো, ভোক্তার আচরণ তত্ত্ব। এটা আবার আছে ব্যক্ত পছন্দ তত্ত্ব, এটার নাম হলো ব্যক্ত পছন্দ তত্ত্ব। এই ব্যক্ত পছন্দ তত্ত্ব ইনশাল্লাহ আমরা 12তম ক্লাসে পড়ব আশা করছি।
তাহলে আজকে দশম ক্লাস মেবি গেল, আজকে দশম ক্লাস শেষ হলো। আগামী ক্লাস এবং 12তম ক্লাসে আমাদের উপযোগ অধ্যায় শেষ হয়ে যাবে খুব সুন্দর করে। তো ঠিক আছে, তারপরে আমরা, তোমরা যদি ম্যাথের কথা বলো, ম্যাথ তোমাদের দরকার হয় ম্যাথ পড়বা, অথবা যদি মাইক্রো দরকার হয় মাইক্রো, এটা নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের। ঠিক আছে, ওকে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আলহামদুলিল্লাহ, বৃষ্টি তো শান্তির জিনিস। বৃষ্টি হইলে, এখন তো ক্লাস শেষ হয়ে গেল, যাও একটু বৃষ্টি দেখো, বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
নতুন একটা করে ডিলিট করছো আর আধা ঘন্টা মতো মোবাইল দেখো আর ওই যে তোমার জানি তো ওটা আমি পাওয়া তোমার জানি না রাখতে পারি